ক্লাস 10 ইউনিট 4.1 কন্টিনিউ হচ্ছিল। ইউনিট 4.1 যেটা কন্টিনিউ হচ্ছিল। আগের দিন আমরা কঠিন পদার্থের প্রসারণ নিয়ে আলোচনা করেছিলাম। কঠিন পদার্থের প্রসারণের মধ্যে তিন ধরনের প্রসারণ: দৈর্ঘ্য প্রসারণ, আয়তন প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ। একটু অর্ডারটা ভুল হলো, দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ এবং আয়তন প্রসারণ নিয়ে আলোচনা করেছিলাম। প্রথম দুটো নিয়ে আলোচনা আমি করেছিলাম, দৈর্ঘ্য প্রসারণ এবং ক্ষেত্র প্রসারণ। আয়তন প্রসারণটা তোমাদের পাঠাতে বলেছিলাম, কেউ কেউ পাঠিয়েছ, বেশিরভাগই পাঠাওনি। আমি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা, এটা আমি বার করে দিয়েছিলাম। আলফা ইকুয়াল টু L2 মাইনাস L1, দৈর্ঘ্যের পরিবর্তন। L2 হচ্ছে অন্তিম দৈর্ঘ্য, L1 হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য। তাহলে L2 মাইনাস L1 হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এবং এখান থেকে ইউনিট দেখিয়েছিলাম যে এটার ইউনিট দৈর্ঘ্যের ইউনিটের উপর নির্ভর করে না, এটার ইউনিট ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বা কেলভিন টু দি পাওয়ার -1 বা ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1। একইভাবে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বিটা আমরা বার করেছিলাম S2 মাইনাস S1, ক্ষেত্রের পরিবর্তন বাই প্রাথমিক ক্ষেত্রফল ইন্টু উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1। একই কথা এক্ষেত্রেও প্রযোজ্য যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক ক্ষেত্রের এককের উপর নির্ভরশীল নয়, নির্ভরশীল হচ্ছে উষ্ণতার এককের অনন্যকের উপর, বা অন্য কথায় বলতে গেলে এটার একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বা কেলভিন টু দি পাওয়ার -1 বা ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1। যেটা তোমাদের করতে বলেছিলাম সেটা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা। গামা ইকুয়াল টু V2 মাইনাস V1, দ্যাট ইজ আয়তনের পরিবর্তন বাই প্রাথমিক আয়তন ইন্টু T2 মাইনাস T1। এটারও সেম কথা যে এটার এককও ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 বা কেলভিন টু দি পাওয়ার -1 বা ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1। এটা কিন্তু আমাদের প্রিভিয়াস নলেজ, এই নলেজটা আমাদের তৈরি হয়ে গেছে, মানে যারা ভিডিওটা দেখেছো বা বারবার দেখেছো বা কোনোবারই দেখো তাদের আমি এখান থেকে শুরু করব যে তোমাদের এই নলেজটা আছে। আমি আজকে যেটা শুরু করব যে কঠিনের প্রসারণের খুব ছোট্ট একটা পার্ট আমাদের বাকি আছে, সেটা হচ্ছে এই তিনটে প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক। এই তিনটে প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে, কিভাবে সম্পর্কটা এলো তোমাদের দরকার নেই, শুধু সম্পর্কটা জানলেই হবে। সম্পর্কটা এরকম: আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। তোমাদের একটু বুঝিয়ে দিই। ধরো লোহার আলফা হচ্ছে 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6, 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তোমাকে যদি এখান থেকে বিটা বার করতে দেয়, তাহলে বিটা সমান 2 ইন্টু আলফা দ্বিগুণ, দ্যাট ইজ হবে 2 ইন্টু 12 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 24 ইন্টু 10 টু দি পাওয়ার -6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3।
একইভাবে গামার মান হবে, একটু রাফ ওয়ার্ক করে নিয়ে, আলফা ইকুয়াল টু, আসছে তো স্ক্রিনে, হ্যাঁ, আলফা ইকুয়াল টু গামা বাই 3, এটা নিচে 1 আছে, ক্রস মাল্টিপ্লিকেশন করলে হবে গামা ইকুয়াল টু 3 আলফা। তাহলে গামা ইকুয়াল, যেভাবে একইভাবে আমি বিটা ইকুয়াল টু 2 আলফা বার করতে পারতাম, মানে এটা করে নিয়েছি। তাহলে গামা ইকুয়াল টু 3 আলফা মানে 3 ইন্টু 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 36 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে আমি যদি আলফার মান জানা থাকে তাহলে বিটা বার করতে গেলে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, এবং গামা বার করতে গেলে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। এখান থেকে একটা ভালো কোশ্চেন আসে অনেক সময় যে আলফা ইস টু বিটা ইস টু গামা সমান সমান কত, আমি এটা বুঝলাম। এখান থেকে একটা ইন্টারেস্টিং কোশ্চেন আসে, আলফা, এবং আমি খাতা দেখতে গিয়ে দেখেছি যে অনেক স্টুডেন্টই, ভালো ভালো স্টুডেন্ট এটা করতে পারে না। এটা কত দেখো, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 সমান সমান গামা বাই 3 সমান সমান কে ধরে দিলাম, কে। তার মানে আলফা ইকুয়াল টু কে, এটা ইকুয়াল টু এটা, বিটা বাই 2 ইকুয়াল টু কে, দ্যাট ইজ বিটা ইকুয়াল টু, আসছে তো, হ্যাঁ, 2k। একইভাবে গামা বাই 3 ইকুয়াল টু কে, সুতরাং গামা ইকুয়াল টু 3k। সুতরাং তুমি যদি আলফা ইস টু বিটা ইস টু গামা বার করতে যাও, আমি এই জায়গাটাই করে ফেলছি। আলফা মানে হচ্ছে কে, বিটা মানে 2k, 2k বেরোবো তো, হ্যাঁ, গামা মানে হচ্ছে 3k, দ্যাট ইজ কে ক্যান্সেল করো, 1 ইস টু 2 ইস টু 3। তার মানে আলফা ইস টু বিটা ইস টু গামা সমান সমান 1 ইস টু 2 ইস টু 3। তার মানে আলফা 1 হলে বিটা হবে 2 আলফার দ্বিগুণ, গামা হবে 3 আলফার 3 গুণ। আমরা যখন অঙ্কটা করেছিলাম তাই করেছিলাম, আলফার যা ভ্যালু ছিল বিটা বার করতে গিয়ে সেটাকে 2 দিয়ে গুণ করেছিলাম, এবং গামা বার করতে গিয়ে এটাকে 3 দিয়ে গুণ করেছিলাম। আমি বুঝছি। আর একটা রিলেশন একটু মনে রাখার চেষ্টা করবে, পরীক্ষার সময় অত তাড়াতাড়ি তোমরা কিছু করতে পারো না। এই প্রত্যেকটা ফ্যাক্টরকে 6 দিয়ে গুণ করে দাও, 6 দিয়ে গুণ করলে এটা হবে 6 আলফা। জাস্ট আ মোমেন্ট, এটা হবে, প্রত্যেকটাকে আমি 6 দিয়ে গুণ করছি, 6 ইন্টু আলফা সমান সমান 6 ইন্টু বিটা বাই 2 সমান সমান 6 ইন্টু গামা বাই 3, দ্যাট ইজ 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। এটা আর একটা রিলেশন, যে আলফা বিটা গামার মধ্যে রিলেশন হচ্ছে যেমন আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, দ্যাট সেরকমই 6 আলফা ইকুয়াল টু 3 বিটা ইকুয়াল টু 2 গামা। এই চ্যাপ্টারে এই পার্টে আমি আর কোনো সময় নষ্ট করছি না, আমরা চলে যাচ্ছি তরলের প্রসারণ। তরলের প্রসারণটা কঠিনের প্রসারণের থেকে একটু চ্যাপ্টারের কোশ্চেন আমি শেষ যে ভিডিওটা দেবো এই চ্যাপ্টারে, সেটাই আলোচনা করবো চ্যাপ্টারের কোশ্চেন। তরলের প্রসারণে মেইন যে ডিফিকাল্টিটা অ্যারাইজ করে, দ্যাট ইজ যে মেইন প্রবলেমটা থাকে সেটা হচ্ছে কঠিনকে উত্তপ্ত করতে গেলে কঠিনকে কোনো পাত্রে রাখার দরকার নেই, কঠিনকে এমনি এমনি উত্তপ্ত করা যায়, তাই তো? তার মানে কোনো কন্টেনারের দরকার নেই। কিন্তু তরলকে তুমি যখন উত্তপ্ত করবে তখন তরলকে উত্তপ্ত করার জন্য তোমাকে কোনো একটা পাত্রে রেখে তরলকে উত্তপ্ত করতে হবে। ধরো কোনো মেটালিক কিছুতে বা কাচের কোনো পাত্রে রেখে তুমি গরম করবে। ব্যাপারটা যেটা হবে সেটা হচ্ছে তাপে পাত্রটা প্রথমে উত্তপ্ত হবে এবং পরবর্তী সময় পাত্র থেকে তাপ পেয়ে তরলটা উত্তপ্ত হবে
তোমাদের একটা এক্সপেরিমেন্ট বলি, যে এক্সপেরিমেন্টটা দেখলে তোমরা কিছুটা আইডিয়া পাবে। ধরো এটা একটা পাত্র, এই পাত্রে কিছুটা তরল রয়েছে, এই তরলটা ধরো 100 ml। ভালো করে বুঝবে, তরলটা হচ্ছে 100 ml। তাহলে তরলের আয়তন মানে প্রাথমিক আয়তন যেটাকে বলি আমরা, তরলের আয়তন, এটাই প্রাথমিক আয়তন। পরে এই সবগুলো আমাদের লাগবে। প্রাথমিক আয়তন that is equal to 100 ml. The initial volume of the liquid 100 ml. পাত্রের আয়তন কত? পাত্রের আয়তন বলতেও আমরা বুঝবো, পাত্রের আয়তন বলতে মানে পাত্রেরও এটা প্রাথমিক আয়তন। প্রাথমিক আয়তন, পাত্রের আয়তন বলতে আমরা বুঝবো পাত্রের যতটা অংশ তরলকে রাখার জন্য ব্যয়িত হয়েছে। পাত্রটা যতই বড় হোক সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে পাত্রের যে অংশটুকু তরলকে রাখার জন্য লেগেছে। তাহলে পাত্রেরও প্রাথমিক আয়তন হচ্ছে 100 ml। এইবার তোমাদের একটা ইন্টারেস্টিং, আমি যদি এটাকে হিট করি, ধরো এটাকে উত্তপ্ত করা হলো কোনো একটা বার্নার দিয়ে, তোমরা যেটা দেখতে পাবে সেটা হচ্ছে তরলের এই লেভেলটা, লিকুইড যে হাইটটা, তরল তো আয়তনে বাড়বে, আয়তনে বাড়লে কি হবে, তরলের লেভেলটা ওপরে উঠবে, তাই তো? আমি যদি এর মধ্যে কিছুটা আরো তরল ঢালতাম, কি হতো, ওপরে উঠতো। তাহলে আমি যদি এটাকে উত্তপ্ত করি, তরলের আয়তন বাড়বে এবং তরলের লেভেলটা উত্তপ্ত হয়ে ওপরের দিকে যাবে। দেয়ার ইজ এ মিস্টেক, একটা ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে? তুমি যদি কন্টিনিউয়াসলি ওই লেভেলটার দিকে নজর করো তাহলে দেখবে যে তরলের লেভেলটা 100 ml থেকে কিছুটা ড্রপ করে নিচের দিকে নেমে এসছে, ধরো 90 ml এর চলে এসছে। বোঝাতে পারলাম কি? তরলের লেভেলটা 100 ml থেকে নেমে 90 ml এ চলে এসছে। কেন এটা হলো? এটা হলো বিকজ অফ হিট পেয়ে পাত্রটা প্রথমে প্রসারিত হলো। পাত্রটা যত প্রসারিত হবে তত এই তরলের লেভেলটা আস্তে আস্তে নিচে নেমে আসবে। তার মানে আমরা বলতে পারি যে পাত্রটা 10 ml প্রসারিত হয়েছে, যার জন্য লেভেল, পাত্রের লেভেলে যেটা 100 ml ছিল সেটা এখন 90 ml চলে এসছে। এরপর তুমি আরও উত্তপ্ত করো, দেখবে তরলের লেভেলটা প্রথমে এটাকে এই পর্যন্ত এসছে, তারপর উপরে উঠে আরও চলে গেছে। তার মানে পুরো ব্যাপারটা হয়েছে এরকম, এটা এখানে নেমেছে, তারপর এটা উপরে উঠেছে। এইটা ধরো 120 ml। প্রত্যেকটা ডেটা মনে রাখবে, প্রত্যেকটা ডেটা ইম্পর্টেন্ট, আমি লিখেই রেখেছি, দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন অ্যারাইজ করে, পাত্রের তরলের প্রসারণটা কত? এই উত্তরটা যে তরলের কতটা প্রসারণ হয়েছে, এটা দুজন দুরকম অ্যান্সার দেবে। আমি একরকম অ্যান্সার দেব, XYZ আর একরকম অ্যান্সার দেবে। যদি আমাদের দুজনের অবজারভেশনটা দুরকম হয়, অবজারভেশন দুরকম হয় বলতে কি বোঝাচ্ছে? অবজারভেশন বলছে আমি যদি কন্টিনিউয়াসলি এই তরল লেভেলটার দিকে তাকিয়ে থাকি তাহলে আমি দেখব যে তরলের লেভেলটা 100 থেকে 90 এসে আবার 120-তে গেছে। আর যে কেউ একজন মনে করলো না, আমি এই এক্সপেরিমেন্টটা শুরু করে দিলাম 100 ml, এবার একটু বাইরে গিয়ে চা খেয়ে আসি, চা খেয়ে এলো, এসে দেখলো যে লেভেলটা 100 থেকে 120 ml গেছে।
তাহলে দুজনের কাছে কন্ডিশনটা ভাবো, একজন দেখেছে এটা 100 থেকে 90-এ নেমেছে, তারপর 90 থেকে 120-তে গেছে। তার মানে তরলটা আসলে প্রকৃতই 90 থেকে 120 পর্যন্ত বেড়েছে, মানে তরলের প্রসারণ হচ্ছে 30 ml। কিন্তু কিন্তু যে পুরো এক্সপেরিমেন্টটা অবজার্ভ করেনি, তার কাছে ব্যাপারটা দাঁড়িয়েছে এরকম, যে সে দেখে গেছে তরলটা ছিল 100 ml, ফিরে এসে দেখছে তরলটা চলে এসছে 120 ml। তার কাছে তরলের প্রসারণ কতটা? 20 ml। কে সঠিক? দুজনেই সঠিক, তবে দুটো প্রসারণকে আমরা দুটো নাম দেব। তরলটা প্রকৃত যদি তুমি ভাবো, তাহলে তরলের লেভেলটা, পাত্রটা বড় হয়ে যাওয়ার পর তরলের লেভেলটা কত ছিল? 90। ফাইনালি কত গেছে? 120 ml। তার মানে তরলের প্রকৃত প্রসারণ, তরলের স্ক্রিনে আসছে তো, তরলের প্রকৃত প্রসারণ তার মানে যে পুরো এক্সপেরিমেন্টটা ওয়াচ করেছে, সে দেখেছে তরলটা আসলে 90 থেকে 120-তে গেছে। তাহলে তরলের প্রকৃত প্রসারণ 120 মাইনাস 90 ml, দ্যাট ইজ ইকুয়াল টু 30 ml। ক্লিয়ার? যে এক্সপেরিমেন্টটা শুরু করে দিয়ে চলে গেছে এবং শেষে এসে আবার অবজার্ভ করেছে, তার কাছে তরলের প্রসারণটা হচ্ছে 100 থেকে 120, কারণ সে যখন শুরু করেছিল তরলটা 100-তে ছিল, শেষ করেছে 120-তে গেছে। তাহলে এটাকে বলবো তরলের আপাত প্রসারণ। তাহলে তরলের আপাত প্রসারণ সমান সমান 120, হিটিং বার্নারটা মুছে দিলাম, 120 মাইনাস 120 ml। এর অবজারভেশনের তফাৎ আছে। তরলের প্রসারণ মানে যেটাকে প্রকৃত প্রসারণ 30 ml, ও তরলের আপাত প্রসারণ 20 ml। তাহলে ওর 10 ml কোথায় গেল? স্যার 10 ml এখানে চলে গেছে। কোথায় চলে গেছে? পাত্রের প্রসারণ। এবার পাত্রের প্রসারণটা দেখো, পাত্রের প্রসারণ। প্রথম কথা হচ্ছে আমাকে তাহলে বুঝতে হবে এই তরল লেভেলটা 10 ml নেমেছিল কেন? তরল লেভেলটা 10 ml নেমেছিল কারণ পাত্রটা 10 ml প্রসারিত হয়েছিল। তরল লেভেলটা 10 ml নেমেছিল কারণ পাত্রটা 10 ml প্রসারিত হয়েছিল। তাহলে পাত্রের প্রসারণ হচ্ছে 100 মাইনাস 90, দ্যাট ইজ ইকুয়াল টু 10 ml। এবার হিসেব মিলে গেল। এটাকে আর এটাকে যদি আমি অ্যাড করি তাহলে এটা পাচ্ছি। তাহলে কি পাচ্ছি? তরলের প্রকৃত প্রসারণ সমান সমান তরলের আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। মুছলাম আমি। তাহলে 30 ml সমান সমান 20 ml প্লাস 10 ml, মুছে দিলাম। তাহলে 30 ml সমান সমান 20 ml প্লাস 10 ml। তার মানে 30 mlটা কি ছিল? 30 mlটা ছিল পাত্রের প্রকৃত প্রসারণ। 20 mlটা কি ছিল? 20 mlটা ছিল পাত্রের আপাত প্রসারণ। আর 10 mlটা কি ছিল? 10 mlটা ছিল পাত্রের প্রসারণ। তাহলে তরলের প্রকৃত প্রসারণ সমান সমান তরলের আপাত প্রসারণ, আমি নিচে লিখছি, হ্যাঁ, আপাত প্রসারণ প্লাস পাত্রের প্রসারণ। তাহলে
তাহলে তুমি যদি প্রাচ্যের প্রসারণটাকে খেয়াল করে রাখো তাহলে তুমি তরলের যে প্রসারণটা পাবে দ্যাট উইল বি দ্য রিয়েল এক্সপানশন অফ দ্য লিকুইড। তাহলে সেটাই হচ্ছে তরলের প্রকৃত প্রসারণ, যেটা প্রাচ্যের প্রসারণকে ইনক্লুড করে। কিন্তু তুমি যদি ওই শুরুতে থাকো আর চা খেয়ে এসে দেখো, তাহলে তোমার কাছে তরলের প্রসারণ 20 ml। এটা হচ্ছে অ্যাপারেন্ট এক্সপানশন। এই দুটো এক্সপানশনই ইম্পর্ট্যান্ট এবং দুটো এক্সপানশনের উপর ডিপেন্ড করে আমরা দুটো প্রসারণ গুণাঙ্ক পাই। একটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং আপাত প্রসারণ গুণাঙ্ক। তাহলে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তরলের, একটা কথা বলে দিই, তরলের প্রথমেই বলে দেওয়াটা উচিত ছিল, আমি যাই এনিহাও মিস করে গেছি। সেটা হচ্ছে কঠিনের যেমন দৈর্ঘ্য প্রসারণ হয়, ক্ষেত্র প্রসারণ হয়, আয়তন প্রসারণ হয়, তরলের দৈর্ঘ্যও নেই, ক্ষেত্রফলও নেই। তরলের যেটা আছে আয়তন, তাহলে তরলের শুধুমাত্র আয়তন প্রসারণ হয়। কিন্তু তরলের আয়তন প্রসারণ আবার প্রসারণ গুণাঙ্ক, দু রকমের আয়তন প্রসারণ হচ্ছে, একটা আপাত আয়তন প্রসারণ, একটা প্রকৃত আয়তন প্রসারণ। আপাত আয়তন প্রসারণের ওপর ডিপেন্ড করে যে প্রসারণ গুণাঙ্কটা পাওয়া যায় সেটাকে বলা হয় আপাত প্রসারণ গুণাঙ্ক, আর প্রকৃত আয়তন প্রসারণের ওপর ডিপেন্ড করে যে প্রসারণ গুণাঙ্কটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক তরলে, আপাত প্রসারণ গুণাঙ্ক। আচ্ছা, আমরা একটু দেখি আয়তন প্রসারণ গুণাঙ্কটা কি ছিল। আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমাদের গামা দিয়ে ডিনোট করতে হয়। গামা, ওখানে আলফা দৈর্ঘ্য, বিটা ক্ষেত্র, গামা আয়তন। গামা বলতে ছিল V2 - V1, মানে আয়তনের প্রসারণ বাই প্রাথমিক আয়তন কিন্তু উষ্ণতার পরিবর্তন। এখানেও তাই, এখানেও তাই। কিন্তু এখানে দু ধরনের V2 - V1 পাওয়া যাবে। একটা 120 - 90 30, আর একটা V2 - V1 পাওয়া যাবে 120 - 100 = 20। একটাকে বলবো আপাত প্রসারণ, অন্যটাকে বলবো প্রকৃত প্রসারণ। তাহলে V2 - V1 হচ্ছে আয়তনের প্রসারণ। এটা হয় আপাত প্রসারণ হতে পারে বা প্রকৃত প্রসারণ হতে পারে। যখন আমরা আপাত প্রসারণ গুণাঙ্ক বার করছি তখন এই V2 - V1টা হচ্ছে আপাত প্রসারণ, মানে যারা 20 ml দেখেছে। তাহলে এখানে আমরা লিখব আয়তনের প্রসারণ তো বটেই, কিন্তু এই প্রসারণটা আপাত প্রসারণ। নিচেরটায় কিন্তু কোনো অসুবিধা নেই। নিচেরটা হচ্ছে বাই প্রাথমিক আয়তন, বাই প্রাথমিক আয়তন। প্রাথমিক আয়তন মানে প্রাথমিক আয়তন যেটা 100 ছিল, বাই প্রাথমিক আয়তন ইনটু উষ্ণতা বৃদ্ধি। How to define that coefficient of apparent expansion, মানে আপাত প্রসারণ গুণাঙ্ককে কি করে সংজ্ঞায়িত করবে? সংজ্ঞায়িত করতে গেলে তুমি এটাকে 1 ধরে নাও, ইনটু এটাকে 1 ধরে নাও। এই দুটো যদি 1 হয়ে যায় তাহলে তোমার আপাত প্রসারণ যেটা, সেটাই হচ্ছে আয়তনের আপাত প্রসারণ গুণাঙ্ক। দেখো সংজ্ঞাটা কিভাবে দিচ্ছে, সংজ্ঞাটা একটু লিখেও নিতে পারো। কোনো তরলের উষ্ণতা একক পরিমাণ বা 1 ডিগ্রি বৃদ্ধি করলে, আমি এটাকে 1 ধরেছিলাম, তাহলে কোনো তরলের উষ্ণতা একক পরিমাণ বা 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে, ওর প্রতি একক প্রাথমিক আয়তনে, কথাটা লিখবে প্রতি একক প্রাথমিক আয়তনে যে পরিমাণ আয়তনের প্রসারণ হয়, যে পরিমাণ আয়তনের প্রসারণ হয় সেটাই হচ্ছে ওর আয়তনের বা তরলের আয়তনের আপাত প্রসারণ গুণাঙ্ক। এটা একটু আরেকবার ক্লিয়ার করি এই সেন্সে যে তুমি যখন এই দুটোকে 1 ধরে নিচ্ছ তখন গামা আসছে
নিচের দুটো তো 1 হয়ে গেছে, তার মানে নিচের টোটালটাই 1 হয়েছে। আয়তনের আপাত প্রসারণ, দ্যাট ইজ আয়তনের আপাত প্রসারণ গুণাঙ্কটা হবে আয়তনের আপাত প্রসারণের সাথে সমান যখন প্রাথমিক আয়তনটা একক হবে আর প্রাথমিক উষ্ণতা বৃদ্ধিটা একক হবে। যে কারণে বলছে কোনো তরলের উষ্ণতা একক পরিমাণ বা 1 ডিগ্রি বৃদ্ধি করলে ওর প্রতি একক আয়তনে যে পরিমাণ আপাত প্রসারণ হয় সেটাই হচ্ছে তরলের আয়তনের আপাত প্রসারণ গুণাঙ্ক। আমি কিন্তু প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা দেব না, এটাই তোমাদের কাজ থাকবে, বাড়ির কাজ, যে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞাটা তোমরা আমাকে বার করবে এবং ওখান থেকে তোমরা দুটো জিনিস আমাকে বার করে দেবে। একটা আমি বার করে দিচ্ছি, 1 সেকেন্ড আপাত প্রসারণ গুণাঙ্কটাকে গামা এ দিয়ে লিখবে আর প্রকৃত প্রসারণ গুণাঙ্কটাকে গামা আর দিয়ে লিখবে। এটা বার করবে, এটা আমি বার করে দিচ্ছি, দেখো বুঝলাম? হ্যাঁ, ওই এক্সপেরিমেন্টটা উষ্ণতাটা ধরো, আমি যে এক্সপেরিমেন্টটা করেছিলাম, যে তরলটা নিয়েছিলাম তাকে তো উত্তপ্ত করেছিলাম, যার ফলে তরলের লেভেলটা প্রথমে নেমে তারপর উঠলো, প্রথমে নামলো তারপর উঠলো। এখানে ধরো উষ্ণতা T1টা ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড আর T2টা ছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এই এক্সপেরিমেন্টে উষ্ণতাটা কতটা বাড়িয়েছিলাম? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে T2 মাইনাস T1 এটা ছিল 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমার আগের রেজাল্টগুলো ভ্যালিড, আগের রেজাল্টগুলো আছে, সেটা রেসপেক্টেড আমি গামা এটা বার করছি, আপাত প্রসারণ গুণাঙ্ক। আপাত প্রসারণ গুণাঙ্কটা যখন আমি বার করছি, ওপরেও আমার থাকছে তরলের আপাত প্রসারণ। আপাত প্রসারণ কাদের কাছে ছিল? যে চা খেতে গেছিল তার কাছে প্রসারণটা কত ছিল? 100 থেকে 120। তাহলে আপাত প্রসারণ কত ছিল? 20 বাই প্রাথমিক আয়তন। আমরা শুরুর প্রাথমিক আয়তনটা কত বলেছিলাম? শুরুর আয়তনটা 100 ইন্টু উষ্ণতা বৃদ্ধি। উষ্ণতাটা কত বাড়িয়েছিলাম? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি না ইউনিটগুলো লিখছি তোমাদের বোঝানোর জন্য। এটা 20 ml, এটা 100 ml। ml কেটে যাচ্ছে, 0 0 কেটে যাচ্ছে, তাহলে গামা এ বেরোচ্ছে 2 আর নিচে 1000, মানে ওপরে 10⁻⁻3। ইন্টারেস্টিং, এটার ইউনিট হচ্ছে পার ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। তাহলে তোমাদের আমি গামা এ বার করে দিলাম, তোমাদের কাজ থাকবে গামা আর এর মান বার করা, গামা আর এর মান বার করা এবং গামা আর এর ডেফিনেশন দেওয়া। মানে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের যেমন আপাত প্রসারণ গুণাঙ্কের মান বার করলাম, তোমরা প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বার করবে। আমি পরের দিন এখান থেকে শুরু করব এবং এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দেবে। আমার তার পরের দিন একটুখানি কাজ থাকবে, সেটা হচ্ছে পাত্রের প্রসারণ গুণাঙ্ক বার করা, যেটাকে গামা জি দিয়ে ডিনোট করা হয়, এবং আপাত প্রসারণ গুণাঙ্ক, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক এবং পাত্রের প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করা। তোমাদের একটা জিনিস বলে দিই, হিটের এই পার্টটা খুব একটা ডিফিকাল্ট অঙ্ক কিছু থাকে না, একদম যোগ বিয়োগের কতগুলো অঙ্ক থাকে, সত্যিই বলছি যোগ বিয়োগের অঙ্ক থাকে কতগুলো, যে আপাত প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, প্রকৃত প্রসারণ গুণাঙ্ক বার করা। আবারও আমি বলছি যে আমি ওই পার্টগুলো যখন চ্যাপ্টারটা শেষ করব তখন ওখানে আলোচনা করব হোয়াট টাইপ অফ কি কোশ্চেন ইজ দেয়ার, এবং ওই কোশ্চেনগুলো স্ট্যান্ডার্ড অ্যান্সার তুমি কিভাবে লিখবে এগুলো তোমাদেরকে আমি শেখাবো পরের দিন। নেক্সট যে পার্টটা করব সেটা হচ্ছে এর গ্যাসের প্রসারণ এবং তাপের পরিবহন। আমি আশা করছি নেক্সট ডে আমি এই চ্যাপ্টারটা শেষ করে দিতে পারবো। টিল দেন, গুড বাই।